রাত বাজে এখন 11টা। সুখনীরে বসবাস করা সকলেই এই সময়ে খাওয়া দাওয়া করে যে যার মতো ঘুমোতে চলে যায় এই সময়টায়। কিন্তু আজ তাদের চোখে ঘুম নেই। সেখানে দেখা দিয়েছে ভয়। কিসের ভয়? বাড়ির মেয়ে যা এখনো বাড়িতে ফিরেনি। হ্যাঁ, অনামিকাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সেদিনের পর 2 দিন কেটে গিয়েছে। এই 2 দিনে বেশ কয়েকটা ঘটনা ঘটে গিয়েছে। আয়মান তার পরের দিন অনামিকার ভার্সিটিতে গিয়ে তাকে বিয়ে করার প্রস্তাব দেয়, কিন্তু অনামিকা অভিমানবশত বলে দেয় সে সারা জীবন কুমারী থাকবে, কিন্তু আয়মানকে বিয়ে করবে না। আয়মান তো রেগে মেগে আগুন। তারপর মাঝের একদিনে অনামিকা তার মাকে বলে যত তাড়াতাড়ি সম্ভব তার বিয়ের ব্যবস্থা করতে। তার মা তো খুশিতে আত্মহারা। মেয়ে নিজের মুখে বিয়ের কথা বলেছে, তাই সেও খুশি মনে তার বোনের পরিবারকে বলে দেয়। চলতি মাসে অনামিকা মাহবুবের আকদের কথা ঠিক করে রাখে। অনামিকার হবু বরের নাম মাহবুব। আয়মান এই কথা জেনে যায় তার বোনের মাধ্যমে। মূলত সাউদার শাশুড়ি সাউদাকে বলে তার পরিবারকে আগে থেকে জানিয়ে রাখতে। আয়মান প্রতিদিন একবার হলো বোন আর তার বোনের বাচ্চাদের সাথে কথা বলে। কথায় কথায় সাউদা বলে দেয়। আয়মান যখন জানতে পারে অনামিকা এমন একটা কাজ করেছে, তখন সে রাগে ফেটে পড়ে। মেয়েটার সাহস কত বড়, তাকে প্রত্যাখ্যান করে আরেকজনকে বিয়ে করার কথা নিজ মুখে নিজের মাকে বলে। তারপরে আয়মান ঠিক করে নেয় সে কি করবে। আয়মান তার পকেট থেকে ফোন বের করে তার মাকে কল লাগায়। তার মা রিসিভ করলে সে বলে, আম্মু বরণডালা সাজিয়ে রাখো, তোমার বৌমাকে নিয়ে আসছি, আল্লাহ হাফেজ। কথাটা বলেই খট করে কলটা কেটে দেয়। তার মা আহম্মকের মতো ফোনটা কানে লাগিয়ে হা করে বসে থাকে। তাকে এমন হা করে বসে থাকতে দেখে সাউদার বাবা এসে তাকে হালকা ধাক্কা দিয়ে বলে, কি হলো, এমন হা করে বসে আছো কেন? আর কেই বা ফোন দিয়েছিল? সে হতভম্ব হয়ে বলে, আয়মান ফোন দিয়েছিল। তো কি হয়েছে? ও মনে হয় তোমাকে কখনো ফোন দেয় না বাহিরে গিয়ে। ও বলল বরণডালা সাজিয়ে রাখতে, বৌমাকে নিয়ে আসতে বাসায়। সাউদার বাবা চিৎকার করে বলে, কি কি আবল তাবল বলছো? আমাকে যা বললো আমি তোমাকে তাই বললাম। তারা দুজনে হতভম্ব হয়ে বসে থাকে সেখানে। সাফওয়ান আর রাতুল কেবলমাত্র ফিরল বাসায়। তারা সেই বিকাল থেকে অনামিকার ভার্সিটি ও আশেপাশের এলাকাগুলো খুঁজে মাত্র আসলো বাসায়। আয়শা গিয়ে দরজা খুলে দিলে তারা ভেতরে প্রবেশ করে। সাফওয়ানের মা মেয়ের টেনশনে এক প্রকার অসুস্থ হয়ে গিয়েছেন। যুবতী মেয়ে এত রাত পর্যন্ত যখন বাড়ির বাইরে থাকে, তার উপর যদি তার খোঁজ পাওয়া না যায়, তখন ওই মেয়েটির পরিবারের ওপর দিয়ে কি ঝড় বয়ে চলে সেটা শুধু তারাই বুঝতে পারে যারা কিনা এমন সিচুয়েশনের মধ্যে দিয়ে গিয়েছেন। সাফওয়ান হেঁটে সোফায় শুয়ে থাকা তার মায়ের মাথার কাছে এসে বসে। তার মাথা হাত বুলিয়ে দিতে দিতে বলে, আম্মা টেনশন করো না, আমরা পুলিশ স্টেশনে রিপোর্ট করে এসেছি। তারা হয়তো অনুর খোঁজ করা শুরু করে দিয়েছে। ইনশাল্লাহ আমরা অনুকে তাড়াতাড়ি পেয়ে যাব। তুমি এখন উঠে একটু খেয়ে নাও। তার মা উঠেও না, কিছু বলেও না, শুধু নীরবে অশ্রু বিসর্জন দিতে থাকে। সাফওয়ান হতাশ হয়ে সাউদার দিকে তাকায়। দেখে সাউদার মুখটাও কেমন চুপসে গিয়েছে। সে সাউদাকে ইশারায় রুমে যেতে বলে সে উঠে চলে যায় রুমে। সাউদা রাতুলকে তার রুমে পাঠিয়ে দেয় ফ্রেশ হতে, আর আয়েশাকে বলে তার শাশুড়ির পাশে বসতে। তারপর সেও নিজের রুমের দিকে যায়। রুমে ঢুকেই আগে চোখ যায় ঘুমিয়ে থাকা সাদাফ সুভার দিকে। তারপর চোখ ঘুরিয়ে পুরো রুমটায় চোখ বুলায়। সাফওয়ানকে দেখতে পায় না। বুঝতে পারে সে ফ্রেশ হতে গিয়েছে, তাই সে সাদাফ সুভার পাশে গিয়ে বসে থাকে। 15 মিনিট পরে সাফওয়ান বের হয় ওয়াশরুম থেকে। তারপর গিয়ে বসে পড়ে সোফায়।
সাউদা বসা থেকে উঠে সাফওয়ানের কাছে এগিয়ে যায়। তার হাত থেকে টাওয়ালটা নিয়ে সাফওয়ানের চুল মুছে দিতে থাকে। সাফওয়ান সাউদার কোমর দুহাত দিয়ে জড়িয়ে ধরে পেটে মুখ গুজে বসে থাকে। সাউদা বুঝতে পারে সাফওয়ান বোনের টেনশনে এমন করছে। সে আলতো হাতে সাফওয়ানের মাথা হাত বুলিয়ে দিতে থাকে। বেশ কিছুক্ষণ তারা চুপ করে থাকে। হঠাৎই নিচে ড্রয়িং রুম থেকে জোরে কথা বলার আওয়াজ আসতে থাকে। সাফওয়ান সাউদা একবার একে অপরের দিকে তাকিয়ে তাড়াতাড়ি করে নিচে আসে। এসে যা দেখে তারা যেন হতভম্ব হতে ভুলে যায়। অনামিকার গায়ে বিয়ের বেনারসি, আর আয়মান সাদা কালারের পায়জামা পাঞ্জাবি পরে আছে। দুজনের গলায় ফুলের মালা। আয়মান তার এক হাত দিয়ে অনামিকার হাত চেপে ধরে দাঁড়িয়ে আছে। অনামিকা নিচের দিকে তাকিয়ে চোখের পানি ফেলছে। সাফওয়ান তাদের দুজনের সামনে এসে দাঁড়ায়। তারপর জিজ্ঞেস করে, এইসব কি হচ্ছে? অনামিকা, তুই কই ছিলি এতক্ষণ? আর তোরা এমন ড্রেসই বা পরে আছিস কেন? অনামিকা কান্নার দাপটে কিছু বলতে পারে না। আয়মান বলে ওঠে, আমরা আজ বিয়ে করেছি ভাইয়া। তার এই ছোট্ট কথাটা যেন বিনা মেঘে বজ্রপাত করে ড্রয়িং রুমে। সাউদা তার কথা শুনে পড়ে যেতে নিলে আয়শা পেছন থেকে এসে তাকে ধরে ফেলে। আয়মান আবার বলে, আমরা দুজন একে অপরকে ভালোবাসি, তাই আজ এই বিয়েটা করে ফেলেছি। রাতুল মাত্র ফ্রেশ হয়ে নিচে নামছিল, কিন্তু এখানে এসে যে এমন একটা কথা শুনতে পাবে সে খুনাক্ষরও টের পায়নি। সে তো বেজায় খুশি। তার বেস্ট ফ্রেন্ড এখন নাকি তার আদরের বোনের স্বামী। সে ঝড়ের বেগে এসে তাকে জড়িয়ে ধরে। সকলে আবার অবাক হয়ে যায়। আয়মান অনামিকা হকচকিয়ে যায়। রাতুল তাকে জড়িয়ে ধরে বলে, অভিনন্দন দোস্ত, আমি ভীষণ খুশি হয়েছি কথাটা শুনে। আয়মানও বন্ধুকে জড়িয়ে ধরে। সাউদা তাদের কাছে এগিয়ে এসে রাতুল আর আয়মানকে একে অপরের আলিঙ্গন থেকে ছাড়ায়। তারপর আয়মানের গালে ঠাস করে একটা থাপ্পড় মেরে দেয়। আজ যেন সকলের চমকানোর দিন। একটা না একটা ঘটনায় আজ তারা চমকাচ্ছে। বেহা আয়মান নিজের আরেক গাল পেতে দেয় বোনের সামনে। নিজের মুখটা কিছুটা ঝুঁকিয়ে দিয়ে সাউদাকে বলে, নাগাল পাচ্ছ না তো আমার গালের? নাও, এগিয়ে দিলাম তোমার কাছে গালটা, যত খুশি মারো। সাউদা সত্যি সত্যি আরেকটা থাপ্পড় মেরে দেয়। সে আয়মানকে আরেকটা দিতে যাবে, তখন অনামিকা তার সামনে এসে পড়ে, আর এই দিক দিয়ে সাফওয়ানও তাকে টেনে পেছনের দিকে নিয়ে আসে। সাফওয়ান তাকে বলে, কি করছো তুমি এসব? এত বড় ছেলেকে মারছ? বড় হয়েছে কি হয়েছে? বড় তো হয়েছে হাতে পায়ে, বুদ্ধিটা এখনো সাদাফের মতোই আছে। কোন আক্কেলে এমন একটা কাজ করলো? অনুর বিয়ে ঠিক হয়ে আছে, এখন আম্মা তাদের কি জবাব দেবে? তুমি বুঝতে পারছ আম্মাকে কতটা অপমানিত হতে হবে শিউলি খালাদের সামনে? এতক্ষণে তাদের মাথায় আসে অনামিকার বিয়ের কথাটা। সকলে ভেবে দেখে সাউদা ভুল কিছু বলছে না। আয়মান একবার অনামিকার দিকে তাকায়। মেয়েটা এখনো তার হাত ধরে নিচের দিকে তাকিয়ে কাঁদছে। আয়মান অনামিকার হাতটা নিজের হাত থেকে ছাড়িয়ে নেয়। তারপর সাফওয়ানের মায়ের সামনে গিয়ে হাঁটু গেড়ে বসে তার হাত দুটো নিজের হাতের মুঠোয় নেয়। সাফওয়ানের মা চোখ তুলে তার দিকে তাকালে আয়মান তাকে বলে, আন্টি, আমি তোমার ওই বলদ মেয়েটাকে ভীষণ ভালোবাসি। কখন থেকে জানো? সেই ইন্টার লেভেল থেকে। তখন সেই অনুভূতি নিছক বয়সের দোষ ভেবেছিলাম, কিন্তু যত দিন যেতে লাগলো সেই অনুভূতি আরো প্রখর হতে লাগলো। একসময় বুঝতে পারলাম ওই বলদিও আমাকে পছন্দ করা শুরু করেছে। তখন থেকে ভেবে রেখেছিলাম অনু যদি কোনো দিন আমাকে ভালোবাসে, কথাটা নিজ মুখে বলে, তাহলে সেদিনই তাকে বিয়ে করে নিজের সাথে নিয়ে যাব। ভাইয়া কতটা পরিশ্রম করে আজ এই পর্যায়ে এসেছে সেটা তো আমি জানি,
আর এটাও জানি তোমরা কেমন ছেলে পছন্দ করবে নিজেদের মেয়ের জন্য। তাই ভার্সিটিতে উঠেই নিজের স্কিল ডেভেলপড করতে শুরু করলাম, যাতে ভার্সিটি শেষ করে চাকরি পেয়ে যেতে পারে। বাবা বা ভাইয়ার উপরে ডিপেন্ড করতে চাইনি। 1 বছর আগে একটা মাল্টিন্যাশনাল কোম্পানি থেকে আমাকে ডেকেছিল। আলহামদুলিল্লাহ, চাকরিটা হয়ে গিয়েছে। নিজের যোগ্যতায় আমি এই চাকরিটা পেয়েছি। আপুকেও পেয়ে গেলাম সৌভাগ্যক্রমে। ভেবেছিলাম খুব তাড়াতাড়ি তোমার মেয়ের হাত চাইতে বাবা মাকে পাঠাবো, কিন্তু তার আগে তুমি কাউকে না জানিয়ে অনুর বিয়ে ঠিক করে ফেললে। তারপরও আমি গত পরশু অনুর ভার্সিটিতে গিয়েছিলাম যাতে ও তোমাকে বলে তোমার ঠিক করা ছেলের সাথে বিয়েটা করবে না, কিন্তু এতে করে তুমি ভীষণ কষ্ট পাবে আর পাত্রপক্ষের কাছে অপমানিত হবে, এই ভেবে সে আমাকে ফিরিয়ে দেয়। তাই আজ আমি এই কাজটা করতে বাধ্য হয়েছি। ওর কোনো দোষ নেই। ও কবুল বলার আগ পর্যন্ত তোমার কথা ভেবে কেঁদেছে। প্লিজ ওর সাথে রাগ করে থেকো না। যা করার আমার সাথে করো, আমাকে মারো, বকো, যা ইচ্ছে করো, কিন্তু ওকে আমার থেকে আলাদা করো না। ভীষণ ভালোবাসি ওই বলদিটাকে। কথাগুলো বলতে বলতে আয়মানের চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ে। সেই সাথে উপস্থিত সকলের চোখে অশ্রু এসে জমা হয়। সাফওয়ানের মা কিছুক্ষণ থম মেরে বসে থাকে, তারপর অনামিকাকে ইশারা করে তার কাছে আসতে। অনামিকা ভয়ে ভয়ে হেঁটে মায়ের কাছে আসে, তারপর আয়মানের মতো হাঁটু গেড়ে বসে পড়ে। সাফওয়ানের মা অনামিকার ডান হাতটা টেনে আয়মানের হাতে দিয়ে বলে, ভালো যখন বেসেছ, একে অপরকে যত্ন করে নিজেদের কাছে রেখো। অবহেলার পরিণতি কতটা ভয়াবহ আশা করি দেখেছ। দোয়া করি তোমাদের সংসার জীবন সুখের হোক। কথাটা বলে সে আয়মান অনামিকার কপালে স্নেহের পরশ দেয়, তারপর তাদের দুজনকে জড়িয়ে ধরে। সাফওয়ানের মা আয়মান অনামিকাকে ছেড়ে সাউদাকে বলেন, সবার রাতের খাবারের আয়োজন করো বৌমা, আর তোমার বাবা মাকে বলে দাও কাল সকালে একবার আসতে। ওরা না হয় বিয়েটা করে ফেলেছে, আমরা তো আর আমাদের দায়িত্ব থেকে হাত গুটিয়ে বসে থাকতে পারি না। আর হ্যাঁ, আজ তো অনেক রাত হয়ে গিয়েছে। আয়মানকে উদ্দেশ্য করে বলেন, আজ এখানেই থেকে যাও। সবাই তার কথায় মাথা নাড়িয়ে সম্মতি দেয়। সাউদা ননদ আর তার ভাইকে কিছু বলে না, কিচেনে চলে যায় সকলের ডিনারের ব্যবস্থা করতে। আয়েশাও একবার তাদের দিকে তাকিয়ে সাউদার পেছন পেছন যায়। সাফওয়ান অনামিকা আয়মানকে বলে, অনু যাও, আয়মানকে নিয়ে নিজের রুমে গিয়ে ফ্রেশ হয়ে আসো, সকলে একসাথে ডিনার করব। অনামিকা বড় ভাইয়ের কথা মতো আয়মানকে নিয়ে তার রুমে চলে যায়। আয়মান ফ্রেশ হয়ে যাতে হালকা ড্রেস পরতে পারে, তাই রাতুলকে সাফওয়ান বলে তার নিজের এক স্যুট ড্রেস যাতে আয়মানকে দিয়ে আসে। আয়মানও বিনা বাক্যে নিজের কাজ শুরু করে। সকলে যে যার মতো চলে যায়। ড্রয়িং রুমে থেকে যায় শুধু সাফওয়ান ও তার মা। সাফওয়ান তার মায়ের পাশে বসে, তারপর মায়ের হাত দুটো নিজের হাতের মুঠোয় নিয়ে তাতে একটা চুমু দেয়, তারপর বলে, আম্মা, ওদের আপনি মন থেকে ক্ষমা করে দেন। ওরা ছোট মানুষ, বুঝে উঠতে পারেনি কোনটা করলে ভালো হবে আর কোনটা করলে হবে না। ওদের আপনি মন থেকে দোয়া দিয়েন, না হলে যে ওরা সুখী হতে পারবে না। তার মা ছেলের এহেন কথা হালকা হাসে। ছেলে তার মনে করেছে সে হয়তো চাপে পড়ে তখন ওই কথাগুলো বলেছে, কিন্তু না, সে মন থেকে মেনে নিয়েছে। যখন শুনল মেয়ে তার সম্মান বাঁচাতে নিজের ভালোবাসার মানুষটিকে প্রত্যাখ্যান করেছে, তখনই সে বুঝতে পারে সে তার সন্তানদের সঠিক শিক্ষা দিতে পেরেছে। তখনই সে তাদের মন থেকে ক্ষমা করে দিয়েছে আর তাদের জন্য দোয়া করেছে। সাফওয়ানের মা সাফওয়ানকে বলে, আব্বা, আমি ওদের মন থেকে ক্ষমা করে দিয়েছি আর দোয়াও করেছি।
সাফওয়ানের বুক থেকে মনে হলো বড় কোনো বোঝা নেমে গেল। অনামিকা রুমে ঢুকে আয়মান আগে ভাগে ওয়াশরুমে ঢুকে পড়ে। তার গরম একটু বেশি। আজ সারাদিন পাঞ্জাবি পরে থাকায় ঘেমে গা কেমন কুটকুট করছে, তাই সে আগে গেছে ফ্রেশ হতে। ওয়াশরুমে ঢোকার মিনিট দুয়েক পর ওয়াশরুমের দরজায় নক করে অনামিকা। সে দরজাটা হালকা একটু খুলে মাথাটা সামান্য বের করলে অনামিকা বলে, ছোট ভাইয়া আপনার পরার জন্য জামা কাপড় দিয়ে গেছে, এই নিন। অনামিকা নিজের হাতে ধরে রাখা কাপড়গুলো আয়মানের দিকে এগিয়ে দেয়। আয়মান একবার কাপড়গুলো আর একবার অনামিকার দিকে তাকিয়ে হুট করে অনামিকাকে টান দিয়ে ওয়াশরুমে ঢুকিয়ে দরজা লাগিয়ে দেয়। ঘটনাটা এত তাড়াতাড়ি হয়ে গেল যে অনামিকা বুঝেও উঠতে পারল না। যখন বুঝতে পারল তখন অনেক দেরি হয়ে গেছে। আয়মান তাকে ধরে ঝর্ণার নিচে দাঁড় করিয়ে দিয়েছে এবং নিজে অনামিকার সাথে লেপ্টে দাঁড়িয়ে আছে। অনামিকা তাকে সরিয়ে বের হতে চাইলে আয়মান যেন রেগে যায়। এমনিতেই পরশু দিনের ওই ঘটনার জন্য সে অনামিকার ওপর রেগে আছে। তার উপর আজ তাকে যে ভোগান্তি পোহাতে হয়েছে, সব রাগ নিয়ে আয়মান খামছে ধরে অনামিকার কোমর। তারপর রেগে হিসিয়ে বলে, আর একবার আমার থেকে সরার চেষ্টা করবি, আই সোয়ার। তোরে আজ সারা রাত ঘুমাতে দিব না অনু। অনামিকা তার কথা এবং কথা বলার ধরন দেখে ভয় পেয়ে যায়, তাই নড়াচড়া থামিয়ে থম মেরে দাঁড়িয়ে থাকে। আয়মান তাকে শান্ত হতে দেখে একটা বাঁকা হাসি দেয়। তারপর অনামিকাকে খোঁচা মেরে বলে, বাহ, ভালোই ভয় পাস দেখি আমাকে। এতই যখন ভয় পাস তাহলে ওই দিন ভার্সিটিতে এতগুলো মানুষের সামনে আমাকে রিজেক্ট করতে তোর একটু ভয় লাগেনি? ভাবিসনি যদি আমি তোকে তুলে নিয়ে গিয়ে বিয়েটা করি তারপর কি কি হবে তোর সাথে? অনামিকা নিচের দিকে তাকিয়ে বলে, বিয়ে করার পর আর কি বা করবে? মেরে তো ফেলবে না। আর তোমাকে রিজেক্ট করার দুটো কারণ ছিল। এক, আম্মুর শিউলি খালাকে দেওয়া ওয়াদা যাতে ভঙ্গ না হয়। দুই, তোমার মতো নিষ্ঠুর পুরুষকে আমার লাগবে না। তুমি শুধু আমাকে কাঁদাতে ভালোবাসো। তোমাকে আমি অনেক আগে থেকে আকারে ইঙ্গিতে আমার ভালোবাসার কথাটা বুঝিয়েছি। আর এখন এটা বলো না যে তুমি আমার ইঙ্গিতগুলো বোঝনি। সব বোঝার পরও তুমি সব সময় থাকতে নির্বাক কেন? ওই যে আমাকে কষ্ট দিতে, কাঁদাতে ভালোবাসতে, তাই আমাকে কত অবহেলা করেছ আশা করি মনে আছে। এইসব কারণে আমি ত্যক্ত বিরক্ত হয়ে ভাবলাম যে আমার না তার পেছনে ঘুরে লাভ নেই। আমারও ভালোবাসা পাওয়ার অধিকার আছে। ভালোবাসার মানুষটার থেকে ভালোবাসা নাই বা পেলাম, স্বামীর থেকে তো আমি ভালোবাসার দাবি রাখতেই পারি। তাই তোমাকে ওই দিন রিজেক্ট করেছিলাম। আয়মান এক ধ্যানে অনামিকার কথাগুলো শুনছিল। মেয়েটার প্রায় সব কথাই সঠিক এবং সত্য। তার নিজের মনে এখন এক প্রকার অপরাধ বোধের উকি দিচ্ছে। সে নিজেকে সামলাতে মেয়েটাকে অনেক কষ্ট দিয়ে ফেলেছে। অনামিকার কোমরে রাখা হাত জোড়ার বাঁধন হালকা হয়ে যায় এতক্ষণে। এক হাতে কোমরে রেখে আরেক হাত এগিয়ে নিয়ে স্পর্শ করে অনামিকার ডান গাল। আলতো করে স্লাইড করে থুতনি ধরে মুখটা উপরের দিকে তোলে। দেখতে পায় অনামিকা নিঃশব্দে কাঁদছে। নাকটা লাল টমেটোর মতো দেখা যাচ্ছে। কান্না আটকে রাখতে ভীষণভাবে চেষ্টা চালাচ্ছে মেয়েটা, যার কারণে শ্বাস ফুলে উঠছে। আয়মান মুখ নামিয়ে অনুর লাল টকটকে নাকটায় আদর করে দেয়। অনামিকা তার ঠোঁটের ছোঁয়া পেতেই নিজের চোখ বন্ধ করে নেয়। ঝর্ণার নিচে থাকায় বোঝার উপায় নেই কোনটা চোখের পানি আর কোনটা এমনে পানি। আয়মান শান্ত গলায় বলে, আই এম সরি জান, আই এম রিয়েলি ভেরি সরি। আমি বুঝতে পারিনি নিজের অজান্তে তোমায় এতটা কষ্ট দিয়ে ফেলব। আসলে আমি যখন রিয়েলাইজ করতে পারলাম
তুমি আমাকে ভালোবাসতে শুরু করেছ, তখন থেকে নিজের অনুভূতিগুলো তোমার থেকে লুকাতে আমি কঠিন হয়ে গেলাম। তোমার সাথে রুড ব্যবহার শুরু করলাম, যাতে করে তুমি আমার থেকে দূরে দূরে থাকো। কিন্তু তুমি আমার ভাবনার বাহিরের কাজগুলো করতে, আমাকে বারবার ফোন দেওয়া, তোমার ছোট ছোট কেয়ার আমাকে আরো বেশি আসক্ত করে ফেলছিল তোমার প্রতি। তাই না চাইতো আরো বেশি খারাপ ব্যবহার করতে শুরু করলাম, অবহেলা করতে লাগলাম। কিন্তু বিশ্বাস করো, তোমাকে কষ্ট দিয়ে আমি কিন্তু সুখে ছিলাম না। আমারও বুক ভীষণভাবে পুড়ত। তোমার মলিন মুখ আমার বুকে কাটার মতো ফুটিয়ে দিত। আমিও ভালো ছিলাম না। প্রতি মুহূর্তে মনে হতো তোমায় নিয়ে অনেক দূরে চলে যাই, যেখানে এইসব ধরা বাঁধা নিয়ম থাকবে না, শুধু থাকবে তুমি, আমি আর আমাদের ভালোবাসাময় মুহূর্তগুলো। কথাগুলো শেষ করে আয়মান অনামিকার দিকে তাকায়। দেখে আগে অনামিকার কান্নায় আওয়াজ না হলো আস্তে আস্তে ফুফানো আওয়াজ হচ্ছে। সে অনামিকাকে নিজের বুকের সাথে জড়িয়ে ধরে মাথা হাত বুলিয়ে দিতে থাকে। অনামিকা যেন নিজের কান্নাগুলো উগরে দেওয়ার একটা জায়গা পেল। সেও দুই হাত দিয়ে আয়মানকে আঁকড়ে ধরে কাঁদতে লাগলো। আয়মান তাকে সময় নিয়ে কাঁদতে দিল। বেশ অনেকক্ষণ সময় নিয়ে কেঁদে নিজেকে হালকা করলো অনামিকা। তার ওপর আবার তার ভীষণ ঠান্ডাও লাগছে। এতক্ষণ ধরে তারা দাঁড়িয়ে আছে পানির নিচে, ঠান্ডা তো লাগার কথাই। আয়মান মাথাটা একটু ঝুঁকিয়ে দেখে অনামিকার কান্না থেমে গিয়েছে। সে একটু মজা নিয়ে বলে, থামলো তাহলে কান্না? আমি তো ভেবেছিলাম আজ সারা রাতেও হয়তো থামবে না। যেই মরা কান্না লাগিয়েছিলে। কথাটা শেষ করতে দেরি, কিন্তু অনামিকার কামড় দিতে দেরি হয় না। সে আয়মানের উন্মুক্ত বুকে নিজের দাঁতগুলো বসিয়ে দিয়েছে সজোরে। আয়মান ব্যথা পেল, কিছুই বলে না, চুপ করে দাঁড়িয়ে থাকে। অনামিকা নিজের মনের ক্ষোভ মিটিয়ে দাঁত সরায়। তারপর আয়মানের বুক থেকে মাথা তুলে বলে, আমার শীত করছে, ছাড়ো আমাকে, রুমে গিয়ে চেঞ্জ করবো আমি। ততক্ষণে তুমিও চেঞ্জ করে আসো। আয়মান তো তাকে ছাড়লই না, উল্টো নিজের হাতের বাঁধনগুলো আরো শক্ত করে। তারপর অনামিকার চোখে চোখ রেখে বলে, শীত করছে? আগে বলবে না? শীত করলে আমি আছি কি করতে? এখনই তোমাকে গরম করে তুলছি। কথাটা বলে হামলা চালায় অনামিকার ওষ্ঠে। আদরে আদরে ভরিয়ে দিতে থাকে প্রিয়তমাকে। অনামিকা হতভম্ব হয়ে যায় আয়মানের এমন কাজে। আয়মান তাকে রেসপন্স করতে না দেখে আলতো কামড় দিতে থাকে অনুর ঠোঁটে। অনামিকা ধ্যান ফিরে, সেও আস্তে ধীরে রেসপন্স করতে থাকে। অনামিকাকে তাল মিলাতে দেখে আয়মান যেন আরো উন্মাদ হয়ে যায়। অনামিকাকে নিজের বুকের সাথে আরো চেপে ধরে কঠিনভাবে আদর করতে থাকে। একসময় যখন পর্যাপ্ত অক্সিজেনের অভাবে অনামিকা শ্বাস নিতে পারছিল না, তখন আয়মানের না চাইতেও থামাতে হয় তার পাগলামো। অনামিকার ঠোঁট থেকে নিজের ঠোঁট ছাড়িয়ে তাকে পুনরায় আগলে নেয় নিজের বুকে। সময় দেয় তাকে স্বাভাবিক হওয়ার। অনামিকা একটু স্বাভাবিক হলে সে তার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলে, আমি বাইরে গিয়ে চেঞ্জ করে নিচ্ছি, তুমি ওয়াশরুমেই করো চেঞ্জ, আমি তোমার কাপড়গুলো দিয়ে যাচ্ছি। কথাটা বলে আয়মান অনামিকাকে নিজের বুক থেকে সরিয়ে দাঁড় করায়। তারপর স্ট্যান্ডে ঝুলানো নিজের কাপড়গুলো নিয়ে বাইরে চলে যায়। মিনিট দুয়েক পর অনামিকা জামা কাপড়গুলো দেয়। অনামিকা চেঞ্জ করে আসলে আয়মান যত্ন করে তার চুলগুলো মুছিয়ে হেয়ার ড্রায়ার দিয়ে শুকিয়ে দেয়। যেহেতু অনেক বেশি রাত করে তারা শাওয়ার নিল, আর অনামিকা ঠান্ডার ধাতও আছে, তাই চুল শুকিয়ে নিল। নিচ থেকে ডিনারের জন্য ডাক পড়ায় তারা দুজনে পরিপাটি হয়ে নিচে নেমে আসলো। পিনপতন নীরবতার মধ্য দিয়ে
সকলে ডিনার শেষ করে। সাফওয়ানের মা খেয়ে আগেই রুমে চলে গিয়েছে। ড্রয়িং রুমে বসে আছে সাফওয়ান, রাতুল, আয়মান আর অনামিকা। চারজনের নজরে কাজ করতে থাকে সাউদার ওপর। আয়মানকে মারার পর থেকে আর একটা টু শব্দও করেনি সে। উপস্থিত চারজনের মধ্যে তিনজনের নজর সাউদার ওপর হলো, একজন ব্যতিক্রমধর্মী রয়েছে। ব্যক্তিটি হলো রাতুল। সে আয়েশাকে দেখছে, যে কিনা সাউদার হাতে হাতে কাজগুলো করে দিচ্ছে। আয়েশাকে এই মুহূর্তে তার কাছে এবারই ছোট বউ লাগছে। রাতুল আয়েশার দিকে তাকিয়ে থাকতে থাকতে চোখের পলকও ফেলতে ভুলে গেছে যেন। এক ধ্যানে ছোটাছুটি করতে থাকা আয়েশার দিকে তাকিয়ে আছে। তার মনের মধ্য থেকে কেউ একজন বলছে, এই দুঃখিনী তোকে প্রয়োজন, তাকে আগলে রাখার জন্য, তাকে ভালোবাসার জন্য, তাকে সকল বিপদ আপদ থেকে রক্ষা করার জন্য। তুই কি পারিস না এই জনম দুঃখিনীকে আপন করে নিতে, তাকে সমাজে সকলের সামনে নিজের স্ত্রীর মর্যাদা দিতে, তার নীরব কান্নাগুলো সাক্ষী হতে? রাতুল মুখেই বলে দিল, হ্যাঁ আমি পারবো ওর সকল দায়িত্ব নিতে, ওকে নিজের স্ত্রীর মর্যাদা দিতে। আমি পারবো ইনশাল্লাহ। কথাটা বলেই তার মুখে একটা সুন্দর হাসি ফুটে ওঠে। তার এমন বিড়বিড়ানি আর একা একা হাসতে দেখে উপস্থিত বাকি তিনজন অবাক হয়ে তার দিকে তাকিয়ে থাকে। আয়মান অনামিকার পাশ থেকে উঠে এসে রাতুলের পিঠে চাপড় দিয়ে বলে, কি রে শালা, কি ভেবে এমন মিটমিটিয়ে হাসছিস? আমাদেরও বল, আমরাও একটু হাসি। এতক্ষণে রাতুলের ধ্যান ফিরে। সে ভুলেই গিয়েছিল এখানে সে বাদেও এখানে আরো তিনজন উপস্থিত আছে। সে সাফওয়ানের দিকে তাকিয়ে থতমত খেয়ে যায়। সাফওয়ান তীক্ষ্ণ চোখে তার দিকে তাকিয়ে আছে। রাতুল একটা বোকা হাসি দিয়ে বলে, তেমন কিছু না, আসলে একটা জোকস মনে পড়ে গিয়ে ছিল। অনেক রাত হয়ে গেছে, আমি ঘুমাতে গেলাম। শুভরাত্রি সকলকে। কথাটা বলে রাতুল দৌড়ে তার রুমে গিয়ে দরজা লাগিয়ে দেয়। সাফওয়ান, অনামিকা আর আয়মান একে অপরের দিকে তাকিয়ে হাহা করে সশব্দে হেসে দেয়। সবকিছু গোছগাছ করে সবার শেষে নিজের রুমে ঢুকে সাউদা। যে দেখে সাফওয়ান না ঘুমিয়ে সোফায় বসে তার জন্য অপেক্ষা করছে। সাউদা তার দিকে একবার তাকিয়ে ওয়াশরুমে ঢুকে ফ্রেশ হয়ে আসে। ততক্ষণে সাফওয়ান বেডে গিয়ে শুয়ে পড়েছে। সাউদা লাইট নিভিয়ে বেডে গিয়ে কপালে হাত রেখে শুয়ে পড়ে। সাফওয়ান বুঝতে পারে সাউদার মন আজ অনেক খারাপ। সে বাচ্চাদের এক সাইডে দিয়ে তাদের পাশে বড় একটা কোলবালিশ দিয়ে সাউদার কাছে আসে। বাম হাতের ওপর মাথা রেখা আতশোয়া হয়ে সাউদার মাথায় হাত বুলিয়ে দিতে থাকে। সাউদা মাথার উপর থেকে হাত সরিয়ে দেখে সাফওয়ান তার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। সাউদার তাকানো দেখে সাফওয়ান তাকে ইশারা করে বকে আসার জন্য। সাউদা বিনা বাক্য বেয়ে তা পালন করে। বেশ কিছুক্ষণ তারা চুপ করে থাকে। তারপর আস্তে ধীরে সাউদাকে জিজ্ঞেস করে, মন খারাপ কেন আমার মনের রানীর? সাউদা কিছুক্ষণ সময় নিয়ে জবাব দেয়, আমার নিজের মধ্যে কেমন একটা গিল্টি ফিলিং হচ্ছে। বারবার মনে হচ্ছে আমার ভাইয়ের জন্য আম্মাকে তার কথার খেলাফ করতে হচ্ছে। ও যদি আগেই বলে দিত তাহলে হয়তো আম্মার কথার খেলাফ হতো না। তার কথা শুনে সাফওয়ান নিঃশব্দে হাসে। তারপর সাউদার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলে, ডোন্ট ফিল গিল্টি জান, এখানে ওদের দোষ কই বলো? আর তুমি বিষয়টার পজিটিভ দিকগুলো ধরো। আয়মান যদি এই কাজটা না করতো তাহলে কিন্তু তিনটা জীবন নষ্ট হতো। অনুর সাথে যদি মাহবুবের বিয়ে হয়ে যেত তাহলে ভেবে দেখো কি একটা অবস্থা হতো। অনু মাহবুব কখনোই মন থেকে সুখী হতে পারত না। আয়মান, সে কি পারত সুখী হতে ভালোবাসার মানুষটিকে ছেড়ে? আমার তো মনে হয় পারত না। সাফওয়ানের কথাগুলো সাউদাকে বিষয়টা সম্পর্কে ভাবতে বাধ্য করে। ঠিকই তো বলছে সাফওয়ান। আজ না হয় তার শাশুড়ি একটা কথার
খেলাফে 3টা জীবন ধ্বংসের হাত থেকে রেহাই পেল। ভবিষ্যতে তাদের সুখী দেখে তার শাশুড়িমাই বেশি খুশি হবেন। কথাগুলো ভেবেই সাউদার মনটা খুশি হয়ে যায়। সে তার হাতের বন্ধন আরো শক্ত করে সাফওয়ানকে জড়িয়ে ধরে তার বুকে চুমু দিতে থাকে। সাফওয়ান জানে তার বউ বুদ্ধিমতী মেয়ে, অল্প কথায় সে যা বোঝার বুঝে যায়। সেও সাউদাকে আরো শক্ত করে জড়িয়ে ধরে বলে, মন ভালো হয়েছে আমার মনের রানীর? সাফওয়ান তার চুলে নিজের ঠোঁট ছুঁয়ে বলে, ছোট বড় যে কোনো বিষয়ে মন খারাপ হলে আমাকে বলবে, যেমনটা আগে বলতে। যদি না বলো তাহলে আমি ভাববো তুমি এখনো আমাকে ক্ষমা করতে পারোনি, মনে থাকবে? সাউদা মাথা নাড়িয়ে সম্মতি দেয়। তারপর দুজনে সে অবস্থাতেই ঘুমিয়ে পড়ে। ছাদে দাঁড়িয়ে রাতের আকাশটা দেখছিল রাতুল। ওই আকাশের দিকে তাকিয়েও যেন সে আয়েশাকে দেখছে। হঠাৎ কারো পায়ের শব্দ পেয়ে রাতুল পেছনে তাকায়। পেছনের ব্যক্তিটিকে দেখে তো সে অবাক। আয়েশা, এত রাতে, তাও আবার ছাদে। আয়েশাও তাকে দেখে কিছুটা অবাক হয়। সে তড়িঘড়ি করে ছাদ থেকে চলে যেতে নেয়, কিন্তু তখনই রাতুল তার পেছন থেকে ডাক দেয়। আয়েশা তার জায়গাতেই দাঁড়িয়ে থাকে। রাতুল এগিয়ে এসে তাকে জিজ্ঞেস করে, কি ব্যাপার, আমাকে দেখে চলে যাচ্ছিলে কেন? আর এত রাতে ছাদেই বা কি জন্য এসেছ? আয়েশা মিনমিন করে জবাব দেয়, ঘুম আসছিল না, তাই ছাদে এসেছিলাম হাঁটাহাঁটি করতে। আর আমাকে দেখে চলেই বা যাচ্ছিলে কেন? এই প্রশ্নটার উত্তর দিতে পারে না আয়েশা। কি বা উত্তর দেবে? সে তার বলতে পারবে না। আপনাকে দেখলে আমার বুকের ধুকপুকানি বেড়ে যায়, মনে হয় হৃৎপিণ্ডটা বুক থেকে বের হয়ে আসবে। সে রাতুলের দিকে আর চোখে তাকিয়ে দেখে রাতুল তার উত্তর শোনার জন্য তার দিকেই তাকিয়ে আছে। আয়েশা কি বলবে ভাবতে ভাবতে তার মাথায় একটা কথা আসে। সে বলে, আমি ভেবেছিলাম আমার উপস্থিতি আপনার বিরক্তির কারণ হতে পারে, তাই চলে যাচ্ছিলাম। রাতুলের কাছে আয়েশার উত্তরটা পছন্দ হয় না। সে আয়েশার দিকে 2 কদম এগিয়ে এসে বলে, শোনো মেয়ে, তোমার উপস্থিতি আমাকে বিরক্ত করে না, বরঞ্চ আমাকে শান্তি দেয়। আমার সকল স্ট্রেস দূর হয়ে যায়। রাতুলের কথায় কি যেন একটা ছিল। আয়েশার পুরো শরীরে শিহরণ বয়ে যায়। রাতুল এক ধ্যানে আয়েশার দিকে তাকিয়ে থাকে। দুজনে নীরবতা অবলম্বন করছে। কিছুক্ষণ পর রাতুলি জিজ্ঞেস করে, তা ঘুম আসছিল না কেন? রাত তো আর কম হয়নি। আসলে আমি একা একা ঘুমাতে পারি না। যখন বাবার বাড়িতে থাকতাম তখন আমার ছোট বোনের সাথে ঘুমাতাম, পরে সাউদা আপুর সাথে থাকতাম। এই বাড়িতে আসার পর অনুর সাথে ঘুমাতাম, কিন্তু আজ তো আর অনুর সাথে থাকতে পারবো না, তাই ঘুম আসছিল না। রাতুল তার রেহেন বাচ্চা টাইপ কথা শুনে হালকা হাসে। সে মজা করে বলে, তাহলে দেখা যাচ্ছে তোমার জন্য খুব শীঘ্রই একজন পার্টনারের ব্যবস্থা করতে হবে। ভাবিকে কি বলবে এই সম্পর্কে? ঘুমানোর জন্য আমার পার্টনার? ব্রোকসকে জিজ্ঞেস করে আয়েশা। রাতুল বুঝতে পারে আয়েশা বোঝেনি সে কি বুঝিয়েছে, তাই সে আর এই প্রসঙ্গে বেশি কথা বাড়ায় না। কথা ঘোরানোর জন্য বলে, আমারও ঘুম পাচ্ছিল না, তাহলে চলো এক কাজ করি। কি কাজ? তুমি তোমার স্কুল কলেজ লাইফের স্মরণীয় ঘটনাগুলো বলো, আমিও আমারগুলো বলবো। কথা বলতে বলতে একসময় ঘুম এসে পড়বে, তখন গিয়ে বিছানায় শুতেই দেখো তোমার ঘুম এসে পড়বে। আয়েশার স্কুল কলেজ লাইফের তেমন কোনো স্মরণীয় ঘটনা নেই, কিন্তু তার কাছে রাতুলের প্রস্তাবটাও বেশ লেগেছে, তাই সে সম্মতি দেয় গল্প করার। দুজনে ছাদের মেঝেতে বসে পড়ে গল্প করার উদ্দেশ্যে। সকালবেলা নাস্তার টেবিলে সকলে উপস্থিত থাকলো, 2 জন ব্যক্তি অনুপস্থিত, রাতুল আর আয়েশা। কাল তারা গভীর রাত পর্যন্ত গল্প করে তারপর ঘুমাতে গিয়েছে,
তাই আজ কেউই সঠিক টাইমে নাস্তার টেবিলে উপস্থিত হতে পারেনি। সাউদা আয়েশাকে ডাকতে গিয়ে দেখে সে বেঘুরে ঘুমাচ্ছে। রাতুলের ক্ষেত্রেও তাই। তাদের জন্য সবাই অনেকক্ষণ অপেক্ষা করার পরও যখন তারা দুজনের একজনও আসে না, তখন সকলে তাদের রেখেই নাস্তা করা শুরু করে। 10:30টার দিকে আয়েশার ঘুম ভাঙলে সে হুড়মুড়িয়ে ড্রয়িং রুমে আসে। এসে দেখে সকলে বসে কথা বলছে। সে আসার মিনিট 2 পরেই রাতুলও আসে। সাউদা তাদের দুজনকে নাস্তা দিলে তারা খেতে শুরু করে। এর মধ্যে সাউদার বাবার বাড়ির সকলে এসে পড়ে। সাফওয়ান আস্তে ধীরে বুঝের মাধ্যমে সকলকে বিষয়টা খুলে বলে। সাউদার পরিবারও তাদের এই সম্পর্ক নিয়ে কোনো বিরূপ মন্তব্য করে না। সকলেই খুশি মনে মেনে নেয় আয়মান অনামিকার বিয়েটাকে। সাউদার বাবা আজিজ সাহেব বলেন, আপা, আমি আর দেরি করতে চাই না। আজকালের মধ্যে আমি আমার ঘরের লক্ষ্মীকে আমার ঘরে নিয়ে যেতে চাই। সাফওয়ানের মা হেসে বলে, আপনাদের বাড়ির বউ, আপনারাই যা বলবেন তাই হবে। তাহলে সামনে শুক্রবার ওদের বিয়ের ডেট রাখি। আজিজ সাহেব বলেন, আপনাদের কোনো সমস্যা না হলে আমাদেরও কোনো সমস্যা নেই। সামনে শুক্রবার আয়মান অনামিকা 4 হাত এক করে দেব আমরা, ইনশাল্লাহ। সাফওয়ানের মা বলে, শুধু ওদের 4 হাত না, আরও দুজনের 4 হাত এক করতে চাচ্ছিলাম আমি। উপস্থিত কেউ তার কথার মানে বুঝতে পারে না। সাফওয়ান তার মাকে বলে, মানে? আর কার কথা বলছো তুমি? কেন, রাতুলকে কি এই জীবনে বিয়ে দিবি না তুই? খেয়াল আছে ওর কত বয়স হয়ে যাচ্ছে? রাতুল আয়েশা বাদে সকলে বিষয়টা স্বাভাবিক নেয়। রাতুলের যেন শ্বাস আটকে এসেছে। সে ভেবেছিল অনামিকার বিয়েটা শেষ হলে সে আস্তে ধীরে নিজের মনের কথা জানাবে তার মাকে। এখন মা দেখি তাকে নিয়ে পড়ে আছে। সাফওয়ানের মা বসা থেকে উঠে দাঁড়ান। তারপর ডাইনিং টেবিলের কাছে দাঁড়ানো আয়েশার কাছে গিয়ে তার হাত দুটো নিজের হাতে নিয়ে বলে, আমার শান্ত, চুপচাপ আর অগোছালো ছেলেটার দায়িত্ব সারা জীবনের জন্য নিবি মা। আমাদের কাছে একেবারের জন্য থেকে যা তুই। এই সম্পর্কে বাধা পড়ে। আয়েশার চোখ রসগোল্লার চেয়ে বড় বড় হয়ে যায়। রাতুলেরও তাই। বলা চলে উপস্থিত সকলেই কম বেশি ভালোই অবাক হয়েছে। সাফওয়ানের মা আবার বলেন, কি হলো বল, করবি আমার ছেলে কি বিয়ে? আয়েশা কয়েক মুহূর্ত সময় নেয়, তারপর বলে, আমি দুঃখিত আন্টি, আমি এই বিয়েটা করতে পারবো না। সকলে একটু অবাকই হয় আয়েশার এমন উত্তরে। রাতুল তার রেহেন জবাবে ভীষণ কষ্ট পায়। সে তৎক্ষণাৎ সেই জায়গা ত্যাগ করে। আয়েশা তার প্রস্থানের দিকে তাকিয়ে থাকে অশ্রুমাখা চোখে। সাফওয়ানের মা তাকে জিজ্ঞেস করে, কেন মা, আমার ছেলেটাকে তোর এতই অযোগ্য যার কারণে তুই তাকে বিয়ে করতে পারবি না? আয়েশা তাড়াতাড়ি মাথা নাড়িয়ে বলে, না না আন্টি, এ আপনি কি বলছেন? সে যার ভাগ্যে আছে সেই নারী ভীষণ ভাগ্যবতী, কিন্তু আমি সেই নারীটি নই, কারণ আমি যে তার ভীষণ অযোগ্য। সকলে তার কথা শুনে বেশ অবাক হলো। সাউদা কিছুটা বুঝতে পারে। সাফওয়ান নিজেই বলে, এসব কি বলছো আয়েশা? তোমাকে এসব কথা কে বলেছে? আয়েশা সাফওয়ানকে বলে, কেউ বলেনি ভাইয়া, আমি নিজে থেকে বলছি। আমার সাথে তার কোনো দিক দিয়ে যায় না। সে একজন উচ্চশিক্ষিত লোক। আপনাদের সমাজে একটা মান আছে, সেখানে আমাকে দেখেন, মা নেই, বাবা থাকতেও আমি আজ এতিম হয়ে আরেকজনের ঘাড়ে বসে আছি। এমন মেয়ের সাথে কি আসলে রাতুল সাহেবের সাথে যায়? যায় না। সে আরো অনেক ভালো নারীকে জীবন সঙ্গিনী হিসেবে ডিজার্ভ করে। সাফওয়ানের মা আয়েশাকে রেগে বলে, দেব টেনে এক চর। আমরা যদি বংশ মর্যাদা বা পড়ালেখাওয়ালা মেয়েকে নিজেদের ছেলের জন্য খুঁজতাম, তাহলে নিশ্চয়ই তোকে বলতাম না। আর এই কারণের জন্য তুই যদি বিয়েটা না করতে চাস, তাহলে আমাকে আর কখনো আন্টি বলে ডাকবি না। কথাটা বলে সাফওয়ানের মা
আয়েশার ধরে রাখা হাতটা ছেড়ে অন্যদিকে মুখ ঘুরিয়ে রাখেন। আয়েশা তাকে পেছন থেকে গিয়ে জড়িয়ে ধরে বলে, এমন বলুন আন্টি, তোমাকে আমি মুখে আন্টি বলল, মনে মনে মায়ের আসনে বসিয়েছি। আমার জন্মদাত্রী মা তো আমাকে সেই কবে একা করে চলে গিয়েছে। তারপর তোমার থেকে মায়ের মতো ভালোবাসা, শাসন, যত্ন পেয়েছি। তুমিও যদি আমার থেকে মুখ ফিরিয়ে নাও, আমি আবার বড্ড একা হয়ে যাব। প্লিজ আমার থেকে মুখ ফিরিয়ে রেখো না। আয়েশা নিজের অশ্রু ঝরাতে ঝরাতে কথাগুলো বলে। ইতিমধ্যে উপস্থিত সকলের চোখই অশ্রুদের দেখা মিলেছে। এতক্ষণ তাদের এই সকল কথায় চুপ করে শুনছিলেন সাওদার পরিবার। হঠাৎই সাওদার বাবা আজাদ সাহেব বসা থেকে উঠে দাঁড়ান। তারপর হেঁটে আয়েশার কাছে এসে মাথায় হাত দিয়ে বলেন, জানো, আজ একটা সত্যি কথা বলেই দিই। আমি আমার ছেলেদের থেকে আমার মেয়েকে একটু বেশি ভালোবাসি। আমি সব সময় দোয়া করতাম আল্লাহ যাতে আমার ঘর ভরে জান্নাত দান করেন। আজমাদের জন্মের পর অনেক চেষ্টার পরে আমার সাওদা আমাদের ঘরে আলো করে এসেছিল। তারপর চাইতাম আমাকে যাতে রাব্বুল আলামিন আরও জান্নাত দান করে, কিন্তু ওপরওয়ালা চাইতেন অন্য কিছু, যার কারণে ওই যে দেখছো, বিচ্ছুদের রাজা আয়মনকে উদ্দেশ্য করে বলেন, ওকে দিয়েছিলেন। আলহামদুলিল্লাহ, আমি তাদের নিয়ে অনেক খুশি, অনেক সুখী। আজ জীবনের এতগুলো বছর পর আবার যদি এক কন্যার বাবা হওয়ার তৌফিক রাব্বুল আলামিন আমাকে দেন, আমি ভীষণ ভীষণ খুশি হব। কে বলেছে তুমি এতিম? আজ থেকে তুমি আর নিজেকে এতিম মনে করবে না। সাওদাকে আপু বলো, তাহলে সাওদার বাবা মা তোমার কি হয়? আজ থেকে তুমি আমার মেয়ে। আজাদ রহমানের ছোট মেয়ে আয়েশা রহমান হবে তো আমার আরেক মেয়ে, মা। তার এই কথা শুনে মিসেস আজাদ তড়াক করে বসা থেকে উঠে এসে আয়েশাকে জড়িয়ে ধরে বলে, হবি মা আমাদের ছোট মেয়ে। আয়েশা তাদের কথা শুনে এতটাই অবাক হয়ে যায় যে কথা বলতেও ভুলে যায়। আয়মানও তার কাছে এসে বলে, হবে আমার ছোট বোন। সাওদা আপুর চেয়েও বেশি আগলে রাখবো, আবার দুষ্টুমি করলে কানও মলে দেব। তাদের কথা শুনে আয়েশা ভাবে, এত সুখও বুঝি আমার কপালে ছিল। সে মিসেস আজাদকে জড়িয়ে ধরে হু হু করে কেঁদে দেয়। মিসেস আজাদও তাকে জড়িয়ে ধরে। সাওদা মাছ থেকে এসে বলে, এই এই আমিও আছি কিন্তু। কথাটা বলে সেও এসে তাদের দুজনকে জড়িয়ে ধরে। সাওদা রেহেন কাণ্ডে সকলে হাহা করে হেসে দেয়। আজাদ সাহেব সকলের মাঝে দাঁড়িয়ে বলেন, আজ থেকে আয়েশা রহমান বাড়ির ছোট মেয়ে। সাওদার মতোই সে সকল ভালোবাসা, আদর, যত্ন, শাসন পাবে। আমি খুব তাড়াতাড়ি আইনগতভাবে তাকে দত্তক নেব। তার কথা শুনে সকলের মুখে হাসি ফোটে। কিন্তু এত সুন্দর মুহূর্তটা মিস করে যায় রাতুল। সে যে প্রেয়সীর থেকে প্রত্যাখ্যান পেয়ে ভীষণ কষ্ট পেয়েছে। ওই সভাতেই ঠিক হয় আজ আজাদ সাহেবদের সাথে আয়েশা চলে যাবে। একেবারে বিয়ের দিন দুই পরিবার এক মেয়েকে বিদায় দিয়ে আরেক মেয়েকে বরণ করে নেবে। দুপুরের খাবার খেয়ে রহমান পরিবারের সকলে চলে যায়। লাঞ্চের সময় রাতুলকে ডাকা হলেও সে আসে না। আয়মান তার এই কাজের কারণটা সকলকে বলে। আমি কিছুদিন ধরে ওর গতিবিধি লক্ষ্য করছিলাম। আমার একটু খটকা লাগে ওর কিছু কর্মকাণ্ড। অনামিকা ফট করে জিজ্ঞেস করে, কেমন কর্মকাণ্ড? এই যেমন একা একা হাসা, আবার একা একাই বিড়বিড় করে কিছু বলে, আবার মাঝে মধ্যে আয়েশার দিকে তাকিয়ে থেকে মুসকি মুসকি হাসতে থাকে। এইসব কর্মকাণ্ড সকলের আর বুঝতে বাকি থাকে না আয়মান কি বোঝাতে চাচ্ছে। তাও আয়মান বলতে থাকে, তো গতকাল রাতে আমি রাতুলের ঘরে গিয়েছিলাম কথা বলতে, দেখি ও নেই। তো ওকে খুঁজতে খুঁজতে ছাদে গিয়ে দেখি রাতুল আর আয়েশা দিব্যি গল্প করছে। আয়েশা কথা বলায় মগ্ন থাকলো, রাতুল এক ধ্যানে ওর দিকে তাকিয়েছিল। এই ঘটনা আমাকে
আরও ভাবতে বাধ্য করে। তো আমি একটু অনুসন্ধান চালাই। রাতুল যে ডায়েরি লিখত এটা শুধু আমি জানতাম। ওরা কাল যখন ছাদে গল্প করছিল সেই ফাঁকে আমি রাতুলের ঘরে গিয়ে তার ডায়েরিটা পড়ে ফেলি। তার এই কথা শুনে সাউদা বসা থেকে উঠে এসে আয়মানের কান জোরে মুচড়ে দেয় আর বলে, বেয়াদব ছেলে, অন্যের পার্সোনাল ডায়েরি তাকে না বলে পড়িস। আজাদ সাহেব সাউদাকে বলে, আমার পক্ষ থেকেও মুলে দেওয়ার কানটা। কত বড় খারাপ হলে ভাবা যায় এমন কাজটা করে। অনামিকা আয়মানকে এমন বকা শুনতে দেখে হেসে দেয়। বেচারি অনেক কষ্ট করেছে জামাইয়ের ওপর না হাসতে, কিন্তু পারল না শেষ পর্যন্ত। আয়মান ব্যথায় কোকিয়ে বলে, আপু সরি, আর পড়ব না, এটাই লাস্ট বার, ছেড়ে দাও না কানটা, ব্যথা পাচ্ছি তো। সাউদা ভাইয়ের আর্তনাদ শুনে ছেড়ে দেয়, কিন্তু ছাড়াওয়ার আগে শাসায়। আয়মান আবার বলতে শুরু করে, ডায়েরি পড়ে জানতে পারলাম আমার সন্ন্যাসী বন্ধু অবশেষে প্রেমে পড়েছে। তাও আবার কার প্রেমে পড়েছে জানো? সকলে একসাথে বলে, কার? আমাদের আয়েশা বুড়ির। কথা শুনে সকলে হালকাভাবে নিল। আয়েশা চোখ রসগোল্লার মতো হয়ে যায়। কি বলল আয়মান? রাতুল তার প্রেমে পড়েছে? কিভাবে, কখন? ডায়েরিতে আরো লেখা ছিল, অনামিকা আর আমার বিয়ের ঝামেলাটা মিটে গেলে ও আন্টিকে বলবে আয়েশা সম্পর্কে। কিন্তু আজ আন্টি নিজে আয়েশাকে বিয়ের প্রস্তাব দিল, আর আয়েশাও একটা অহেতুক বিষয়ের জন্য তাকে রিজেক্ট করলো। এই দুঃখে বন্ধু আমার ঘরের দোর বন্ধ করে শোক পালন করছে। এইবার সকলে বুঝতে পারল রাতুলের খাবার না খাওয়ার কারণ। আয়মান আবার বলে, হয়েছে, এখন শোনো একটা কথা। সকলে জিজ্ঞাসু দৃষ্টিতে তার দিকে তাকায়। আয়মান বলে, রাতুল যেহেতু বিয়ে ফাইনাল হওয়ার কথা এখনো জানে না, তাই আমরা রাতুলকে একটু সারপ্রাইজ দিব। ওকে বলবো না যে আয়েশার সাথে ওর বিয়েটা হচ্ছে। একেবারে বিয়ের আসরে সে নিজেই দেখে নিবে তার বউকে। বলো প্ল্যানটা কেমন? আজাদ সাহেব বলে, এদিক আসো আব্বা আমার, তোমার প্ল্যান আমি বের করছি। তাকে এমন ধোঁয়াশার মধ্যে রাখা আমি বের করছি তোমার। আয়মান তার বাবাকে বলে, আরে আব্বু, ওকে সারপ্রাইজ দেওয়ার কারণও আছে, যার কারণে আমি এই প্ল্যানটা বলেছি। তা কি কারণ? যেদিন বিয়ের ডেট রাখা হয়েছে তার পরের দিন রাতুলের জন্মদিন, তাই ওকে সারপ্রাইজ দেওয়ার জন্য এই প্ল্যানটা বানিয়েছি। এখন বলো আমার প্ল্যানটা খারাপ নাকি ভালো? সকলে ভেবে দেখলো আয়মান মন্দ বলছে না। একজন মানুষকে তার ভালোবাসার মানুষটিকে ফিরিয়ে দেওয়ার চেয়ে বড় সারপ্রাইজ আর কি কিছু হতে পারে? ছোটরা সকলে রাজি হয়ে যায়। বড়রা গাইগুই করলেও একসময় তারাও রাজি হয়ে যায়। তাদের সকলের প্লটিং শেষ হলে সকলে চলে যায় রহমান ভিলায়, সাথে করে নিয়ে যায় আয়েশাকেও। রাতে সাফওয়ানের মা জেদ ধরে, ছোট ছেলে ছাড়া কিছুতেই সে রাতের খাবার খাবে না। রাতুল শোনা মাত্র খাবার হাতে করে মায়ের রুমে যায় এবং নিজ হাতে মাকে খাইয়ে দেয়। খাওয়া শেষ হলে সে রাতুলকে বলে, বাবা, আমি তোর সাথে তোর বিয়ে নিয়ে কথা বলতে চাচ্ছিলাম। তোর কি কোনো পছন্দের মেয়ে আছে? থাকলে বল, আমি তার সাথেই তোর বিয়ে দেব। রাতুল তার মাকে বলে দেয়, না মা, আমার কোনো পছন্দের মেয়ে নেই। তোমার পছন্দের মেয়েকেই আমি বিয়ে করব। আলহামদুলিল্লাহ, আমি আজ একটা মেয়েকে পেয়েছি যে কিনা তোর যোগ্য সহধর্মিণী হবে। তুই বললে তার সাথেই বিয়ের কথা আগাবো। আচ্ছা, তুমি ভাইয়া ভাবি যা ভালো মনে করো তাই করো, আমার কোনো আপত্তি নেই। সাফওয়ানের মা তো ভীষণ খুশি। সে খুশি হয়ে ছেলের কপালে চুমু দিয়ে বলে, আচ্ছা বাবা, এখন গিয়ে খেয়ে নে, না খেলে কিন্তু মা ভীষণ রাগ করব। আচ্ছা আম্মু। আরো দুই একটা টুকটাক কথা বলে রাতুল চলে যায়। বিয়ের দিন
দেখতে দেখতে বিয়ের দিনও এসে পড়েছে। আজ আয়মান অনামিকা, রাতুল আয়েশার বিয়ে। কাল ছোটখাটোর মধ্যে দুই বাড়িতে হলুদের অনুষ্ঠান হয়েছে। একই কমিউনিটি সেন্টারে তাদের 4 জনের বিয়ে। যথাসময়ে বর কনে এসে স্টেজে হাজির হয়। আল্লাহর পবিত্র কালাম পড়ে তারা 4 জন ইহকাল পরকালের জন্য একে অপরের জন্য হালাল হয়ে যায়। বিয়েটা খুবই সুষ্ঠু সুন্দরভাবে শেষ হয়। যার যার বাড়ির বউ তারা নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। বিয়ের সময় একটু অন্যমনস্ক থাকার কারণে রাতুল কনের নামটা শুনতে পায় না, যার কারণে সে এখনো জানতে পারে না তার ভালোবাসার মানুষটি তার জীবনসঙ্গী হিসেবে স্বীকৃতি পেয়েছে। রাতুল আয়েশার বাসর ঘর। বোকে একজনকে লালন করে আরেকজনকে বিয়ে করাটা যে কতটা কষ্টের এটা একমাত্র সেই বোঝে, যে কিনা এই মুহূর্তের মধ্য দিয়ে গেছে। হাজারো অনিচ্ছা থাকা সত্ত্বেও রাতুল প্রবেশ করে তার বাসর ঘরে। আয়েশার মুখে ঘুমটা থাকায় সে তাকে দেখতে পায় না। রাতুল তার নববধূর দিকে না তাকিয়ে ড্রেসিং টেবিলের কাছে গিয়ে হাতের ঘড়ি খুলতে থাকে। আয়েশা গোমটার নিচে তার কাজকর্ম দেখতে থাকে। সে বুঝতে পারে তাকে এগোতে হবে আগে, তাই সে বেড থেকে নেমে রাতুলের পেছনে গিয়ে তাকে সালাম দেয়। রাতুল আয়েশার কণ্ঠ শুনে ভূত দেখার মতো করে চমকে যায়। সে পেছন ফেরে দেখে তার নববধূর জায়গায় আয়েশা দাঁড়িয়ে আছে। সে হতভম্ব হয়ে তার দিকে তাকিয়ে থাকে। আয়েশা তার ঘোর কাটানোর জন্য বলে, সালামের জবাব দেবেন না? রাতুল অবাক হয়ে সালামের জবাব দেয়। তারপর বলে, তুমি এখানে কিভাবে? এখানে না আমার বউ থাকার কথা? যে থাকার কথা সেই আছে, আমি তো আপনার বউ। কিভাবে সম্ভব এটা? তুমি না আম্মুকে রিজেক্ট করে দিয়েছিলে? কিন্তু পরে যখন জানতে পারলাম এই ছুপা রুস্তম। রাতুলের কাছে এসে তার বুকে হাত রেখে বলে, আমাকে ভীষণ ভালোবাসে। তখন আর তাকে ফিরিয়ে দিতে পারলাম না। তার একটু ভালোবাসা পাওয়ার লোভে বিয়েটা করেই ফেললাম। রাতুল আয়েশার কাছে ভালোবাসার কথাটা শুনে অবাক হয়ে যায়। সে বলে, তুমি কিভাবে জানলে আমি তোমাকে ভালোবাসি? আয়েশা আস্তে ধীরে সেদিন ঘটে যাওয়া সকল কথা বলে। সেই সাথে আয়মানের সারপ্রাইজ দেওয়ার কথাটাও বলে। রাতুল খুশি হতে গিয়ে হতে পারে না। সে আয়েশার হাত তার বুকের উপর থেকে সরিয়ে বলে, তোমরা আমার সাথে এমনভাবে মজা নিলে, আমার ফিলিংসের কোনো দাম নেই। আয়েশা তাকে বোঝানোর জন্য এগিয়ে আসলে রাতুল তাকে থামিয়ে দিয়ে বলে, আমি ভীষণ কষ্ট পেয়েছি আয়েশা তোমার এমন কাজে। আমাকে একটু সময় দাও, নিজেকে একটু গুছিয়ে নেই। ভালো আমি তোমাকেই বাসি, কিন্তু এই কাজটা আমি কিছুতেই মেনে নিতে পারছি না। কথাটা বলে রাতুল হনহনিয়ে ব্যালকনিতে চলে যায়। আয়েশা তাকে চলে যেতে দেখে কান্নায় ভেঙে পড়ে। একটু সারপ্রাইজ দিতে গিয়ে রাতুল যে এমন কষ্ট পাবে সে খুনাক্ষরও টের পায়নি। যদি পেত তাহলে কখনোই এমন কাজ করতো না। অনেকক্ষণ হওয়ার পরও যখন রাতুল ঘরে ফিরে না, আয়েশার কান্নার বেগ বেড়ে যায়। রাতুল ব্যালকনি থেকে তার কান্নার আওয়াজ শুনতে পাচ্ছে। ভালোবাসার মানুষটি যত কষ্টই দিক না কেন, আমরা তার চোখের পানি সহ্য করতে পারি না। রাতুলের ক্ষেত্রেও তাই হয়। সে আয়েশার কান্না সহ্য করতে না পেরে রুমে ঢুকে আয়েশাকে বেড থেকে তুলে ঠোঁটে ঠোঁট মিলিয়ে দেয়। উন্মাদের মতো আদর করতে থাকে তার নববধূকে। আয়েশা শুরুতে বুঝতে পারে না। একটু পর যখন সে বিষয়টা বুঝতে পারে তখন সেও তার সাথে তাল মিলাতে থাকে। আয়েশার রেসপন্স যেন রাতুলকে আরো পাগল করে দেয়। সে আয়েশার ঠোঁট ছেড়ে তার পুরো মুখে চুমুতে ভরিয়ে তুলতে থাকে। বেশ কিছুক্ষণ নিজের মতো আদর করে তারপর সে শান্ত হয়। সে আয়েশার কপালের সাথে কপাল ঠেকিয়ে তাকে বলে, আর কোনো দিন যদি তোমার চোখে পানি দেখি আইসু, সেদিন আমি তোমাকে কি যে করব। তোমাকে বলেছি না একদিন আমার সামনে কান্না করবে না?
তাও আজ করলে কেন? আপনি তো কাঁদালেন। আপনি রাগ করে না চলে গেলে আমি কি কাঁদতাম? রাতুল আয়েশার কপালে পুনরায় ঠোঁট ছুঁয়ে বলে, সরি বউ, আর কখনো রাগ করব না তোমার সাথে। এবারের মতো মাফ করে দাও। আপনার মাপ চাইতে হবে না, শুধু এরকম ভাবে আমাকে সারা জীবন ভালোবেসে যায়েন। আমি যে ভালোবাসার বড্ড কাঙাল। ইনশাল্লাহ যতদিন বেঁচে আছি আমার হৃদয়ের রানী থাকবে শুধু আমার আয়শু, আমার ভালোবাসার নারী। রাতুল আয়েশাকে নিজের বুকের সাথে শক্ত করে জড়িয়ে ধরে কথাগুলো বলে। কিছুক্ষণ এভাবে থাকার পর রাতুল আয়েশাকে বলে, যাও বউ, চেঞ্জ করে আসো। আর হ্যাঁ, ওজো করে আসবে কিন্তু। আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে আমরা আমাদের নতুন জীবনটা শুরু করব। ঠিক আছে। আয়েশা মাথা নাড়িয়ে তার কথায় সম্মতি দেয়। তারপর তারা দুজন ফ্রেশে অজু করে এসে একসাথে শুকরানা নামাজ পড়ে। নামাজ শেষে রাতুল আয়েশাকে বাসর রাতের উপহার স্বরূপ হালকা ডিজাইনের ডায়মন্ডের তৈরি গলার চেন, কানের টপ, একটা রিং ও দুহাতে চুড়ি দেয়। অর্নামেন্টসগুলো রাতুলই আয়েশাকে পরিয়ে দেয়। পরানোর সাথে সাথে রাতুল সেই সব জায়গায় নিজের ঠোঁট ছুঁয়ে দিতে থাকে। গহনাগুলো পরানো শেষ হলে সে আয়েশাকে বলে, আমার প্রথম স্যালারিও জমানো কিছু টাকা দিয়ে এই জিনিসগুলো বানিয়ে রেখেছিলাম আমার বধূয়ার জন্য। তা বধূ আমার, আপনার পছন্দ হয়েছে এগুলো? আপনি আমাকে কিছু দেবেন আর আমার তা পছন্দ হবে না, তা মনে হয় এই জীবনে সম্ভব নয়। আপনি যদি আমাকে কিছু নাও দিতেন আমার কোনো অভিযোগ থাকতো না, কারণ জীবনের সবচেয়ে বড় উপহার তো আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দিয়েছে। এই গোটা আপনিটাকে পেয়ে আমি ভীষণ 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 খুশি। আমি যদি আমার এই খুশিটাকে আপনাকে দেখাতে পারতাম তাহলে হয়তো বুঝতেন, কিন্তু আমি তো আপনাকে কিছুই দিতে পারলাম না। কিছুটা মন খারাপ নিয়ে কথাটা বলে আয়েশা। রাতুল হেসে তাকে বুকে জড়িয়ে ধরে বলে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আমি তোমাকে পেয়ে ভীষণ খুশি। আর কে বলল আমাকে কিছু দিতে পারোনি? তোমরা আমাকে যে গিফটটা দিলে আমি সারা জীবন তা মনে রাখব। ধন্যবাদ তোমাকে আমার জীবনে আসার জন্য। কাল বাকি সবাইকেও ধন্যবাদ দিয়ে দেব। রাতুল আয়েশা দুজনের ঠোঁটে ফুটে ওঠে প্রাপ্তির হাসি। তারা দুজন যে দুজনকে পেয়ে আজ পরিপূর্ণ তা তাদের মুখের ওই মিষ্টি হাসিটাই বলে দিচ্ছে। আয়মান অনামিকার বাসর ঘর। সবগুলো কাজিনকে তাদের চাহিদা অনুযায়ী টাকা দিয়ে তারপর বাসর ঘরে ঢুকতে পারে। বেশ হন্তদন্ত হয়ে ঘরে ঢুকে সে। বউটাকে দেখার জন্য মনটা আকুপাকু করছে, কিন্তু হায়, বউ কই তার? আয়মান পুরো রুমটায় চোখ বুলায়, ওয়াশরুমেও চেক করে, না কোথাও নেই। কি মনে করে ব্যালকনির কথা মাথায় আসে। তাড়াতাড়ি করে সে সেখানে যায়। হ্যাঁ, বউ তার সেখানেই রয়েছে, কিন্তু আয়মান বুঝলো না নতুন বউ বাসর ঘরে না বসে থেকে ব্যালকনিতে কি করছে। সে তার ভাবনা চিন্তা বাদ দিয়ে অনামিকার কাঁধে হাত দিয়ে তাকে ডাক দেয়, অনু, এখানে কি করছো একা একা? অনামিকা তার দিকে ফিরে বলে, কিছু না, তোমার অপেক্ষা করতে করতে কোমর ধরে এসেছিল, তাই একটু আগে এখানে এসে দাঁড়ালাম। মুখে একটা মিষ্টি হাসি নিয়ে কথাটা বলে অনামিকা। রাতুল তার কথা শুনবে কি? সে তো অনামিকাকে দেখেই বেহুশ, মনে হচ্ছে আসমান থেকে হুন নেমে এসেছে। বিয়ের সময় বিভিন্ন প্যারার জন্য বউটাকে মন ভরে দেখতে পায়নি। এখন আয়মান তার বধূয়াকে মন ভরে দেখবে, লাগলে সারা রাত না ঘুমিয়ে দেখবে। অনামিকা তার কাছে এগিয়ে এসে আয়মানের বুকে তার দুহাত রাখে, তারপর বলে, কেমন লাগছে আমায় মিস্টার হাজবেন্ড? আয়মান চোখে ঘোর নিয়ে বলে, আমার কাছে এমন কোনো শব্দ নেই যার দ্বারা তোমার এই সৌন্দর্যের প্রশংসা করব। তাহলে তুমিই বুঝে নাও
কেমন লাগছে তোমাকে আমার কাছে? অনামিকা হালকা হেসে তার বুকে মাথা রেখে আয়মানকে জড়িয়ে ধরে। আয়মানও আগলে নেয় প্রিয়তমাকে। অনামিকা আয়মানের বুকে মাথা রেখে আকাশে জ্বলজ্বল করতে থাকা চাঁদের দিকে তাকিয়ে থেকে বলে, আলহামদুলিল্লাহ, আজ আমি ভীষণ খুশি। সকল প্রশংসা রাব্বুল আলামিনের, যিনি আজ আমায় এত খুশি হওয়ার কারণ দিয়েছেন। তোমাকে দিয়েছেন। তুমি আমায় নিয়ে সন্তুষ্ট তো? আলহামদুলিল্লাহ, ভীষণ সন্তুষ্ট। আর এই সন্তুষ্টি নিয়েই জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করতে চাই। আমিও। আয়মান অনামিকা দুজনেই রবের নিকট শুকরিয়া আদায় করে শুরু করে তাদের নতুন এক পথ চলা। সাউদা ফ্রেশ হয়ে এসে দেখে সাফওয়ান তাদের দুজনের জন্য চা কফি বানিয়ে নিয়ে এসেছে। সে সাফওয়ানকে বলে, শুধু শুধু কষ্ট করতে গেলে কেন? আমায় বললে কি হতো? আমি বানিয়ে আনলাম বলে কষ্ট হলো, আর তুমি বানালে বুঝি তোমার কষ্ট হতো না? বেশি বোঝো তুমি। তাড়াতাড়ি ব্যালকনিতে চলো তো, আজ অনেক রাত পর্যন্ত গল্প করব। কথাটা বলে সাফওয়ানি আগে আগে ব্যালকনিতে চলে যায়। সাউদা হেসে দেয় তার কথা শুনে। তারপর ঘুমন্ত সাদাফ সুবাকে একবার দেখে সেও চলে যায় ব্যালকনিতে। দেখতে পায় সাফওয়ান ফ্লোরে বিছিয়ে রাখা ম্যাট্রেসে বসে আছে। সাউদা ব্যালকনিতে গেলে সাফওয়ান ইশারা করে তাকে তার কোলে এসে বসতে। সাউদা বিনা বাক্যে তা পালন করে। সাউদা সাফওয়ানের কোলে বসে তার বুকে মাথা রাখে। টুকটাক কথা বলতে বলতে নিজেদের চা কফি শেষ করে হঠাৎই সাউদা বলে, আমাকে তুমি মাফ করতে পেরেছো তো সাফওয়ান? কিসের জন্য মাফ চাচ্ছ বউ? আমি যে তোমাকে ভুল বুঝে সাদাফ সুবাকে নিয়ে চলে গিয়েছিলাম, এর জন্য। সাফওয়ান হেসে সাউদাকে আরো শক্ত করে জড়িয়ে ধরে। সেই দিনগুলোর কথা আজ খুব করে মনে পড়ছে। এমনি কত চাঁদনি রাত একা একা কাটিয়েছে সে। নিজেকে বারংবার দোষারোপ করেছে সাউদাকে ওই জঘন্য কথাটা বলার জন্য। রাগের মাথায় সে সাউদাকে কতটা কষ্টকর কথা বলেছে বিষয়টা বুঝতে পেরে নিজেকে নিজেই মেরেছে কত। আল্লাহর কাছে যত পেরেছে ক্ষমা চেয়েছে। সেই সাথে সাউদা আর তার বাবুকেও পুনরায় নিজের জীবনে চেয়েছে। চাওয়াগুলো যদিও সাথে সাথে পূরণ হয়নি, কিন্তু হয়েছে, এতেই সে খুশি। আজ সে সুখী। নিজের জীবন থেকে তার আর কোনো চাওয়া পাওয়া নেই। সে সাউদাকে বলে, যদি ক্ষমা নাই করতাম তাহলে আজ এমন ভাবে আমার বুকের সাথে লেপ্টে থাকতে পারতে? সত্যি করে বলো তো। সাউদা কিছু বলে না, কিছু বলার নেই তার। সে চুপচাপ সাফওয়ানের বুকে মুখ গুজে বসে আছে। সাফওয়ান পুনরায় বলে, তোমাকে ক্ষমা না করার কোনো কারণ নেই বউ। তুমি আমার জীবনের শরীরের আরেকটি অঙ্গ। তুমি ছাড়া আমি পরিপূর্ণ না। সেই তোমাকেই যদি কোনো ভুলের জন্য ক্ষমা না করে দূরে সরিয়ে রাখি, তাহলে আমার না সেই ক্ষণেই দমটা আটকে যায়। একটা কথা কি জানো, আমার জীবনে তুমিই না বৃথা সব। শুধু তুমি না, তোমরা তিনজন ছাড়া আমি অপরিপূর্ণ, নিঃস্ব। প্লিজ এইভাবেই জীবনের শেষ নিঃশ্বাস অবধি এভাবেই আমার বুকেই লেপ্টে থেকো। আমাকে পরিপূর্ণতায় ভরিয়ে রেখো। কথা দিচ্ছি, পরপারে গিয়েও তোমাকে নিজের সঙ্গিনী হিসেবে চাইব রবের কাছে। কথা দিচ্ছি, আমার তোমাকে পরিপূর্ণতা দেওয়ার জন্য সারা জীবন তোমার হয়ে থাকব। তোমাকে ভালোবেসে শেষ নিঃশ্বাস ত্যাগ করব। বড় ভালোবাসি যে আমি আমার সাদাফ সুবার বাবাকে। আমিও বড্ড বেশি ভালোবাসি আমার সাদাফ সুবার আম্মুকে। কথাটা বলে সাফওয়ান সাউদার কপালে নিজের ঠোঁট ছুঁয়ে দেয়। তাদের এই পবিত্র ভালোবাসার সাক্ষী হয়ে থাকে আসমানের ওই চাঁদ। আজ সকলেই তাদের ভালোবাসার মানুষটিকে নিয়ে পরিপূর্ণ। তাদের সকলেরই একটাই চাওয়া, ভালোবাসার মানুষটিকে নিয়েই সারাটা জীবন পার করে দেওয়া। বন্ধুরা,
গল্পটি ভালো লেগে থাকলে একটা লাইক করে দিবেন এবং গল্প সম্পর্কে কোনো মতামত জানানোর থাকলে কমেন্ট করতে পারেন। নতুন নতুন আরো গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।